আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। আজকের মাস্টার টপিক ডিসকাশন এফসিপিএস পার্ট 1 এর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেভিডসন বেসড একটি টপিক, সেটি হচ্ছে এডিসন ডিজিজ। আসলে যিনি এই যে ম্যাট্রিক্সের যেই মাস্টার টপিক ডিসকাশন প্রতি সপ্তাহে যেটা আয়োজন করা হয়, আমার মনে হয় এটা একটা চমৎকার উদ্যোগ। কারণ প্রতি সপ্তাহে আমরা আসলে কিছুদিন পরে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা, তো পড়াশোনা করতে করতে যারা পেটিং হয়ে যান বা অনেক সময় অনেক খারাপ লাগলে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঢুকি, স্ক্রল করতে করতে আসলে অনেক সময় চলে যায়, অনেক রিল বা অনেক ভিডিও দেখতে দেখতে। কিন্তু সেই সময় যদি আমরা আমাদের একটা একাডেমিক পারপাসের কোনো গ্রুপে ঢুকে এরকম একটি কোনো টপিক নিয়ে কোনো আলোচনা শুনি, আমার মনে হয় সেটা আমাদের যে নলেজ সেটাকে এনরিচ করে। সাথে সাথে একটা টপিক নিয়ে আলোচনা শুনলে সেই টপিকটাও আমাদের যদি কোনো কনসেপ্ট সেই টপিকে কম থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। এছাড়াও অনেক সময় শুধুমাত্র এইসব টপিক শুনতে শুনতেও অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, এটা গুছিয়ে নেওয়া যায়। আলাদা করে নতুন করে আবার ডিটেলস এটা পড়ার দরকার হয় না। যেমন আপনার যেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটা যদি আপনারা একই সাথে ডেভিডসনের সাথে কোরিলেট করে মিলিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় সেই টপিকটা একেবারেই শেষ হয়ে যায়। তো আজকের যে টপিক সেটা হচ্ছে এডিসন ডিজিজ, আমরা মেনলি ডেভিডসন নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা এফসিপিএস পার্ট 1 এর জন্য মাস্টার টপিক হিসেবে। তবে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি যারা, তাদের ক্ষেত্রে আসলে ডেভিডসন থেকে যে কোনো পরীক্ষাতেই কোশ্চেন আসতে পারে। সেটা শুধুমাত্র এফসিপিএস নয়, এফসিপিএস, এমডি, এমআরসিপি, যে কোনো পরীক্ষায় আপনি দেন দেশে বিদেশে, সব কিছুতেই আসলে মেডিসিন ফ্যাকাল্টির সবার জন্য কোশ্চেন থাকতে পারে। তো এই জন্য আপনারা যখনই ডেভিডসন পড়বেন, মেডিসিন ফ্যাকাল্টির যারা, তারা চেষ্টা করবেন হচ্ছে সেটাকে কোরিলেট করে পড়ে নিতে। মানে যারা মেডিসিন ফ্যাকাল্টির যারা ডেভিডসনের একটা টপিক পড়তেছেন, তারা একইভাবে যেন সেটা সব ধরনের পরীক্ষাতে কাজে লাগে। ইভেন আপনি সেই টপিক থেকে যদি ক্লিনিক্যাল কোশ্চেন এমআরসিপিতে আসে অথবা এফসিবিএস পার্ট 1 আসে, এমনকি বেসিক কিছু কোশ্চেনও থাকে। ডেভিডসনে কিন্তু ফিজিওলজির অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে, তো সেগুলো একসাথে যেন কাভার হয়ে যায়। এফসিবিএস পার্ট 1 যে ফিজিওলজি বা অ্যানাটমির অংশগুলো, সেগুলো আমরা অনেক সময় দেখি ডেভিডসন থেকে চলে আসে। সেরকম আর এমডি আর ডিপ্লোমা যারা মেডিসিন ফ্যাকাল্টি, তাদের জন্য তো আসলে ডেভিডসন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবসময়ই লাগে। তো ডেভিডসন যখনই আপনারা পড়বেন, এমনভাবে পড়ে নেবেন যেন সেটি আপনার সব পরীক্ষার আগে একই ধরনের একটা রিভিশন দিয়ে আপনার পরীক্ষা দিতে যেতে পারেন। আচ্ছা, আর তাহলে আমরা মনে হয় শুরু করি। যেটা আজকের টপিকে চলে যাই। আজকে আমরা মেনলি কথা বলবো এডিসন ডিজিজ নিয়ে। এন্ডোক্রাইনোজের একটি ছোট টপিক বলা যায়, কিন্তু ছোট হলেও এই টপিকটি আসলে যারা আমাদের স্যাররা খুবই পছন্দ করেন। এডিসন ডিজিজ, এফসিপিএস পার্ট 1 এবং এমনকি এমআরসিপিতেও প্রচুর কোশ্চেন আসে, আর রেসিডেন্সিতেও এটা থেকে কোশ্চেন আসে। আমাদের স্যাররা এডিসন ডিজিজ, যদিও একটা রেয়ার ডিজিজ, কিন্তু বিভিন্ন স্যাররা কোশ্চেন করার সময় এই টপিকটা খুবই পছন্দ করেন। তাহলে আমরা ভিতরের দিকে ঢুকি। এডিসন ডিজিজ, এডিসন ডিজিজ যখনই আপনারা শুনবেন তখন আপনার চোখে একটা জিনিস ভেসে উঠতে হবে, সেটা হচ্ছে এডিসন ডিজিজ মানে কি। এডিসন ডিজিজ মানে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ঠিকভাবে কাজ করতে পারছে না, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হাইপোফাংশন। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ছবিটা আপনার চোখের সামনে ভেসে উঠতে হবে যখনই এডিসন ডিজিজ আপনি চিন্তা করবেন। ওকে, তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসলে কোথায় থাকে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আপনারা সবাই জানেন, কিডনির ঠিক উপরে একেবারেই ছোট্ট টুপির মতো একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আমরা যেটা বললাম যে যে কোনো টপিক পড়ার আগে ফিজিওলজি অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আসলে দুভাগে ভাগ করা হয়, একটা অ্যাড্রেনাল মেডুলা এবং কর্টেক্স, সেটা আপনারা সবাই জানেন। যে কোনো গ্ল্যান্ডের মধ্যে আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে যে আউটার কর্টেক্স আছে সেটার আবার কিছু ভাগ রয়েছে, ঠিক আছে? সেই ভাগগুলোতে আমরা সাধারণত মনে রাখি জিএফআর দিয়ে, আপনারা মনে রাখতে পারেন চাইলে। সেটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলেটা, জোনা রেটিকুলারিস। ঠিক আছে, এই জিএফআর যে কাজগুলো করে, যেসব হরমোন সিনথেসিস করে, সেগুলোর কাজগুলোকে আপনারা মনে রাখতে পারেন 3S দিয়ে। এল্ডোস্টেরন, এল্ডোস্টেরন মেইনলি কাজ করে সল্ট নিয়ে। কর্টিসল, কর্টিসল কাজ করে সুগার নিয়ে। আর এন্ড্রোজেন হচ্ছে আমাদের দেহের একটা সেক্স হরমোন। খুব সহজেই আপনি এগুলোর কাজগুলোকে মনে রাখতে পারেন, এগুলো একটা প্রাইমারি ফাংশন। এখানে লক্ষণীয় একটা ব্যাপার হচ্ছে জোনা গ্লোমেরুলাসের জন্য ফেসিকুলেটার জন্য রেটিকুলাস। অ্যানাটমিক্যালি যদিও তিনটা ভাগ রয়েছে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের, কিন্তু আসলে এই জোনা ফেসিকুলেটা এবং জোনা রেটিকুলারিস, এই দুটি ফাংশনালি একটা সেম ইউনিট হিসেবে কাজ করে। এটা যখন আমরা ক্লিনিক্যালি পড়বো তখন এই ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করব।
ওকে, তো এখন এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা রেগুলেশন কিভাবে হয়, ঠিক আছে? তো আমাদের এটা রেগুলেশন বোঝার জন্য আমাদের একটু উপরে যেতে হবে, অর্থাৎ ব্রেইন থেকে শুরু করতে হবে। ব্রেইন থেকে যদি আমরা শুরু করি, প্রথমেই আমরা দেখি এটা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ঠিক নিচেই এরকম দুটি গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? একে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টিরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি। তো এই অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আমাদের একটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আসলে অনেক ধরনের হরমোন রিলিজ হয়। অ্যান্টিরিয়র পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড অফ দ্য বডি, ঠিক আছে? এখানে একটা ফিজিওলজির একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা এস দিয়ে, হোয়াট ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড অফ দ্য বডি? মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি। তো এই পিটুইটারি কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কারণ আমাদের বডির বিভিন্ন এন্ডোক্রাইন, যেই এন্ডোক্রাইন আদার আদার গ্ল্যান্ডস, এগুলোকে রেগুলেট করে আসলে আমাদের এই মাস্টার গ্ল্যান্ড অথবা পিটুইটারি। তো পিটুইটারি থেকে অনেকগুলো হরমোন রিলিজ হয়, কিন্তু আমরা যেহেতু আজকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে কথা বলবো, তো আমরা সেই রিলেটেড কথাবার্তাতেই থাকি। পিটুইটারি থেকে আমাদের প্রথমে রিলিজ হচ্ছে এসএটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই এসএটিএইচটা গিয়ে কোথায় কাজ করছে? এসএটিএইচ গিয়ে কাজ করছে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির উপরে। একটু আগে আমরা কথা বললাম, এটা যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড হয় তাহলে এসিটিএসটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর গিয়ে কাজ করবে। কাজ করার ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আমরা বলছি জিএফআর, যে তিনটা লেয়ার থেকে, জি থেকে হচ্ছে অ্যালডোস্টেরন, এফ থেকে আমাদের কর্টিসল, আর এন্ড্রোজেন, এগুলো রিলিজ করবে। তো এখানে এই অ্যালডোস্টেরন যেটা, সেটার আসলে আরো কিছু রেগুলেশন রয়েছে। সেই রেগুলেশনগুলো আমরা একটু পরে বলবো। তো এখানে যেটা লক্ষণীয়, এটা আপনি চিন্তা করে দেখেন। আমরা প্রথমেই বলেছি এডিসন ডিজিজ যখনই আপনি চিন্তা করবেন, তখনই আপনি চিন্তা করবেন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ঠিক মতো কাজ করতে পারছে না। তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে দুটো জায়গায় প্রবলেম থাকতে পারে এই ছবির মধ্যে। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি তাহলে কোথায় হবে? প্রাইমারি অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি হবে হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি কোনো কারণে আমাদের হাইপোফাংশন হয়, বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা একটু পরে বলবো, তাহলে সেটা প্রাইমারি। সেই ক্ষেত্রে আমাদের সরাসরি অ্যালডোস্টেরন মানে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডের হরমোনগুলো আমাদের সিক্রেশন কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে প্রাইমারিতে আমাদের কিন্তু এসিটিএইচ, যেটা এসিটিএইচ, সেটা বেড়ে যাবে, কারণ এই হরমোনগুলো কমে যাচ্ছে। সেটা গিয়ে আমাদের পিটুইটারিতে সিগন্যাল পাঠাবে যে আমরা হরমোন কম রিলিজ হচ্ছে, এর জন্য আমরা এসিটিএইচ বেশি বেশি রিলিজ করব। তো এসিটিএইচ প্রাইমারি যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সেখানে কিন্তু এসিটিএইচ বেশি থাকবে। কিন্তু সেকেন্ডারি যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, মানে উপর থেকেই এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হরমোনগুলো সিক্রেট করার জন্য উপর থেকে আমাদেরকে সিগন্যাল আসছে না, অর্থাৎ এসিটিএইচ এ কমে যাচ্ছে, ঠিক আছে? এসিটিএইচ এ কমে যাচ্ছে। এসিটিএইচ যখন কমে যায়, তখন স্বাভাবিকভাবেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোনগুলো সিক্রেট হয় না। এসিটিএইচ যখন কমে যায়, সেটাকে বলা যাচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আমরা খুব সহজে আলাদা করে ফেলতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে হচ্ছে এসিটিএইচ অনেক বেশি বাড়বে, আর সেকেন্ডারি যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সেখানে এসিটিএইচ কমে যাবে। এসিটিএইচ কমে যাবে, উপর থেকে সমস্যা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে পিটুইটারি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড, আর এখান থেকে আমাদের এই রেগুলেশনগুলো হচ্ছে। এছাড়াও অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে অ্যালডোস্টেরন, এটা আরো কিছু রেগুলেশন আছে, এই রেগুলেশনটা আমরা একটু পরে দেখাচ্ছি। কিন্তু যেহেতু আমরা এডিসনাল ডিজিজ নিয়ে কথা বলবো, তাহলে হচ্ছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোনগুলোর ফাংশনগুলো জানতে হবে, তাহলে হাইপো ফাংশন হলে কি হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমোনটা এডিসনাল ডিজিজের ক্ষেত্রে আমরা চিন্তা করব, সেটা হচ্ছে এলডোস্টেরন, ঠিক আছে? এলডোস্টেরন এর ফাংশনটা কি? এলডোস্টেরন আমরা প্রথমেই বলেছি, এলডোস্টেরন প্রথমটা হচ্ছে জি, যেটা এস, সল্ট নিয়ে কাজ করে। তো সল্টের মধ্যে কোন সল্টগুলোকে মেইনলি এলডোস্টেরন এফেক্ট করে, সেটা আমরা একটু দেখে নিই। এলডোস্টেরনের কাজ মনে রাখার জন্য খুব সুন্দর সহজে একটা জিনিস মনে রাখতে পারেন, এটা হচ্ছে এই ছবিটা। এই ছবিটার মধ্যে দেখেন টাইপোরা এই বস্তু, যে ব্যক্তি, তাকে আমরা ধরে নিই সে হচ্ছে একটা এলডোস্টেরন। সে আমাদের ঘরের ভিতরে আছে, আর যাকে লাথি মেরে সে বের করে দিচ্ছে সে হচ্ছে পটাশিয়াম। তাহলে এলডোস্টেরন মোটামুটি পটাশিয়ামকে লাথি মেরে বের করে দেয় আমাদের ঘর থেকে। আমার খুব প্রিয় একজন শিক্ষক এটা আমাকে প্রথমভাবে শিখিয়েছেন। এটা দিয়ে আমি মোটামুটি সারা জীবনে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে শুরু করে ইলেকট্রয়েড ইম্বালেন্স সবকিছু মিলিয়ে চলেছি। তো আপনারা এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারেন, এটা হচ্ছে এলডোস্টেরন। সে আমাদের বডির ভিতরে বসে পটাশিয়ামকে লাথি মেরে বের করে দেয়। তার মানে বোঝা যাচ্ছে এলডোস্টেরনের সাথে পটাশিয়ামের সম্পর্ক খুবই খারাপ। এলডোস্টেরন মোটামুটি পটাশিয়ামের সাথে শত্রুভাবাপন্ন একটা সম্পর্ক। যেহেতু পটাশিয়ামের সাথে তার শত্রুভাবাপন্ন সম্পর্ক, তাহলে তার বন্ধুভাবাপন্ন সম্পর্ক হচ্ছে সোডিয়ামের সাথে। তার মানে সবসময় একটা জিনিস মনে রাখবেন, এলডোস্টেরন হচ্ছে সোডিয়ামকে ধরে রাখবে আর পটাশিয়ামকে লাথি মেরে বের করে দেবে। তো সোডিয়ামকে যদি এলডোস্টেরন ধরে রাখে, তাহলে যদি এলডোস্টেরন আমাদের শরীরে বেড়ে যেত, তাহলে কি হতো? এলডোস্টেরন আমাদের শরীরে বেড়ে গেলে
সোডিয়াম বেড়ে যেত, আর পটাশিয়ামকে যেহেতু লাথি মেরে বের করে দিল, পটাশিয়াম কমে যেত। কিন্তু আমরা পড়ছি এডিসনস ডিজিজ মানে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তাহলে এটাকে ঠিক উল্টায় দেন। এলডোস্টেরন আমাদের শরীরে এখন কম, তার মানে কি করবে, সে পটাশিয়ামকে লাথি মেরে বের করতে পারবে না, পটাশিয়াম আমাদের শরীরে অনেক বেড়ে যাবে, সোডিয়াম আমাদের শরীরে কমে যাবে, তার মানে হাইপোনেট্রিমিয়া, হাইপারকেলিমিয়া। এই দুটি হচ্ছে এডিসন ডিজিজের মেইন সল্ট অ্যাবনর্মালিটি। আপনি যখনই কোনো ক্লিনিক্যাল কোশ্চেন আসবেন মেইনলি দেখবেন এই দুটি সল্ট দিয়ে মেলানোর চেষ্টা করলে খুব সহজেই সেটা মিলে যাবে। এছাড়াও আরো কিছু সল্ট ডেফিসিয়েন্সি হয়, এছাড়াও এটা আমরা জানি যে কর্টিসল রিলিজ না হলে আসলে গ্লুকোজও কমে যাবে, সো হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, ইভেন হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে। ওই সবগুলো থাক, কিন্তু মেইন যে রেগুলেশন দুটো সোডিয়াম এবং পটাশিয়াম, এটা খুব ভালো করে মনে রাখবেন। এডিসন ডিজিজে এলডোস্টেরন কমে যাচ্ছে, তার মানে পটাশিয়ামকে এলডোস্টেরন বের করে দিতে পারতেছে না, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সোডিয়াম কমে যাচ্ছে। হাইপারকেলেমিয়া, হাইপোনেট্রিমিয়া, আমরা যখনই কোনো ক্লিনিক্যাল কোশ্চেন সলভ করার চেষ্টা করবো তখন এই টপিকটা চলে আসবে। এখন আমরা জাস্ট এই ছবিটাও কিন্তু ডেভিডসন থেকে নাও। অনেকে বলেন যে ডেভিডসনে আসলে ফিজিওলজি পড়তে কোন বই পড়বো, ফিজিওলজি কিন্তু এফসিপিএস পার্ট ওয়ানের যে ফিজিওলজি সেগুলো ডেভিডসন পড়লে অনেকটুকু কাভার হয়ে যায়, কারণ ডেভিডসনের প্রতি টপিকের প্রথমেই ফিজিওলজি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা রয়েছে। তো আমরা এখানেও এই ফিজিওলজি একটা পার্ট দেখিনি। দেখেন এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে এসিটিএইচ এসে কর্টেক্সের সাথে যে কাজ করছে, এখানে মেইনলি অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসের যে এলডোস্টেরন সেই পাথওয়েটাকে একটু ভিন্নভাবে দেখানো হয়েছে, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট রেগুলেটরি ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে দেখেন জোনা গ্লোমেরুলাসা থেকে যখন আমাদের শরীরে কিছু প্রিসিপিটরি ফ্যাক্টর রয়েছে, যখন আমাদের রেনাল পারফিউশন কমে যায়, ফিল্টার সোডিয়াম কমে যায়, আপনারা যদি ডেভিডসন একসাথে বের করে নিতে পারেন লাইভ ক্লাসে, আপনারা চট করে যদি ডেভিডসনটা মিলিয়ে নিতে পারেন, আমার মনে হয় সেটা আরো গুরুত্ব মানে খুব এফেক্টিভ হবে। সেটা হচ্ছে দেখেন লো রেনাল পারফিউশন যখন হয়, আমাদের ফিল্টার সোডিয়াম যখন কমে যায়, অথবা সিম্প্যাথিক অ্যাক্টিভেশন যখন হয়, তখন হচ্ছে জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে আমাদের রেনিন সিক্রেট হয়। এই রেনিনটা এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ পরিণত করে, সেটা আমরা জানি এনজিওটেনসিন কনভার্ট এনজাইম দিয়ে এনজিওটেনসিন 2 হয়, এবং কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসা থেকে এলডোস্টেরন সিক্রেট করে। এই ব্যাপারগুলো আমরা জানি, অলরেডি জানি। তো এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমাদের কোশ্চেন এরকম একটা এসবি আসতে পারে যে এলডোস্টেরনের মেইন মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটরি প্রিসিপিটিং ফ্যাক্টর কোনটি। এখানে অনেকগুলোই আছে, এনজিওটেনসিন 1, রেনিন, এনজিওটেনসিন 1, কিন্তু আনসারটা হবে এনজিওটেনসিন 2। এই আনসারটা ডেভিডসনের দেওয়া আছে, আমরা ডেভিডসন যখন একটু পরে পড়ার শেষ দিকে আমরা যখন দাগিয়ে দিব, ডেভিডসন দেখে পড়বো, তখন আমি এটা দাগিয়ে দিব। তো এখান থেকে এতটুকু মনে রাখেন, এলডোস্টেরনের মেইন যে প্রিন্সিপাল যে রেগুলেটরি প্রিসিপিটেন্ট ফ্যাক্টর সেটি হচ্ছে এনজিওটেনসিন 2। তাহলে এই এলডোস্টেরনটা মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরের উপর কি কি কাজ করছে আমরা অলরেডি বলেছি। এলডোস্টেরন হচ্ছে পটাশিয়ামকে লাথি মেরে বের করে দেয়, পটাশিয়াম মসটিন হচ্ছে, সোডিয়াম রিটেনশন হচ্ছে। আর সবসময় আরেকটা জিনিস মনে রাখবেন, পটাশিয়াম আর হাইড্রোজেন হচ্ছে ভাই ভাই। তাহলে যেসব ক্ষেত্রে পটাশিয়াম বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন বাড়ে, পটাশিয়াম কমে গেলে হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়। সব ক্ষেত্রে এটা এটা ম্যান্ডেটরি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি এটা দিয়ে মিলাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন পটাশিয়াম যেহেতু শরীর থেকে বের করে দিচ্ছে লাথি মেরে, সাথে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, যেহেতু তারা ভাই ভাই। তো সেই ক্ষেত্রে এখানে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করছে। বেশিরভাগ কন্ডিশনই যখন পটাশিয়াম হাইপোক্যালেমিয়া থাকে তখন মেটাবলিক অ্যালকালোসিস থাকে। কিছু এক্সেপশন রয়েছে, যেমন রেনাল টিউবার অ্যাসিডোসিস, এটা আসলে অন্য টপিক, যদি অন্য কোনো সময় এটা নিয়ে কথা হয় তখন এটা বলা হবে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি এলডোস্টেরনের ফাংশনটা দেখে নিলাম। এবার এসিটিএইচ এর আরো কিছু ফাংশন যেটা রয়েছে, আমরা এন্ড্রোজেন এবং কর্টিসল, এটার উপর একটু কথা বলি। দেখেন কর্টিসল কি করে, কর্টিসল লো কর্টিকয়েড রিসেপ্টরের উপর কাজ করে কিছু ফাংশন করে, এগুলো হচ্ছে ফিজিওলজিক ফাংশন অফ দ্য কর্টিসল। তো ফিজিওলজি ফাংশনগুলো, যেহেতু ফিজিওলজির কোশ্চেন আসে, তো এখান থেকে ফিজিওলজি ফাংশনগুলো চলে আসতে পারে। ফিজিওলজি ফাংশনগুলো মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে, আপনি চিন্তা করবেন যখন কর্টিসল বেড়ে যায়, যেমন কুশিং সিনড্রোম বা কুশিং ডিজিজ, তখন কি কি হয়। এই জিনিসগুলো মনে রাখলে খুব সহজে এটা মনে রাখতে পারেন। দেখেন কুশিং সিনড্রোমে প্রোটিন ক্যাটাবলিজম হয়ে স্কিন কিন্তু থিন হয়ে যায়, তারপর ইজি ব্রুইজিং হয়ে যায়। তো এই ক্ষেত্রে প্রোটিন ক্যাটাবলিজম করে, তার মানে কর্টিসল খুব ইজিলি মনে রাখা যায়। কুশিং সিনড্রোমে ডায়াবেটিস ডেভেলপ করে, ইনসুলিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং হাইপারটেনশন ডেভেলপ করে। ইনক্রিজ অ্যাপেটাইট কুশিং সিনড্রোমে যে হয়, এটা আসলে কুশিং সিনড্রোমের যে কোনো একটা পিকচার মনে করে দেখেন যে কুশিং সিনড্রোম মনে হলেই আপনার আসলে একটু সহজে বুঝে যাবেন ইনক্রিজ অ্যাপেটাইট কেন কুশিং এই কর্টিসলে। সো এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি। এখানে এন্ড্রোজেনের ফাংশনটা আসলে মানে এই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যাচ্ছি, মিনারেলোকর্টিকয়েড, কর্টিসল, কিন্তু এদের মধ্যে আসলে এন্ড্রোজেনের গুরুত্বটা একটু কম। কেন কম? কারণ আমাদের যে মেল সেক্স হরমোন মেইনলি, সেটার জন্য আমাদের একটা গ্ল্যান্ড রয়েছে টেস্টিস, ঠিক আছে, সেখান থেকে মেল সেক্স হরমোনগুলো মেইনলি প্রোডাকশন হয়। সো মেইলে তাদের গুরুত্ব এমনিতেই কম,
আর ফিমেলের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব রয়েছে, এই জন্য দেখেন এন্ড্রোজেনের ফাংশন হিসেবে বলা হয়েছে পিউবিক অ্যান্ড এক্সিলারি হেয়ার লিবিডো স্পেশালি ফিমেল। তার মানে এটা লস হলে মেইনলি ফিমেলদের এক্সিলারি হেয়ার লস বা লিবিডো লস এগুলো হতে পারে। তো এন্ড্রোজেনের গুরুত্বটা একটু কম, তাই আমরা যখন পড়বো মোটামুটি আমরা কোর্টিসল এবং এন্ডোস্টেরন এই দুটোকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডেভিডসন চলে যাওয়ার আগে আমি মেইনলি একটা ক্লিনিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ক্লিনিক্যাল কোশ্চেনটা আমি বলছি, ক্লিনিক্যাল কোশ্চেনটা দেখানোর পরে অনেকেই হয়তো অনেকেই হয়তো আসলে পেরে যাবেন, তারপরেও আমি মোটামুটি এটা নিয়ে একটু ডেভিডসন থেকে ডিসকাস করব, কারণ এই আনসারটা খুব সুন্দরভাবে ডেভিডসনে দেওয়া আছে। দেখেন, যদি এটা পড়তে সমস্যা হয় আমি এটা রিডিং করছি। 53 years old male may presents to the emergency department complaining of extreme fatigue. He has been vomiting since last 3 days and no drug has been able to improve it. On examination, his blood pressure is 80/50, কম আছে, pulse 100 beats, temperature 36.3. He is grossly disoriented. On investigation দেখেন sodium 128 মানে কমে গেছে, potassium 5.6 বেড়ে গেছে, urea 5.2, creatinine 1, TSH 3.5, FT4 12 and ECG is normal. এখন আপনার আর্লিয়েস্ট ইন্টারভেনশনটা কি হবে? মোটামুটি আমাদের এখন পর্যন্ত যতটুকু আমরা পড়েছি তা থেকে আপনারা মোটামুটি কিছুটা মিলিয়ে ফেলতে পারেন ইজিলি। কারণ দেখেন হাইপোটেনশন আছে পেশেন্টের, হাইপোনেট্রেমিয়া আছে, হাইপারক্যালেমিয়া আছে, এছাড়াও পেশেন্ট একটু গ্রসলি ডিসওরিয়েন্টেড, এছাড়াও ভমিটিং ইজ ওয়ান অফ দ্য ফিচার্স অফ এডিসন, যেটা আমরা একটু পরে দেখবো। এক্সট্রিম ফেটিক ইজ অলসো এ ফিচার অফ এডিসন। তারপরে মোটামুটি আপনারা মিলিয়ে ফেলতে পেরেছেন যে এটা এডিসন। তো এক্ষেত্রে আপনার আর্লিয়েস্ট ইন্টারভেনশন কি হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে আমি 5টা অপশন রেখেছি, অপশনগুলোর মধ্যে আমরা দেখি। নর এড্রিনালিন শুরু করবো আমরা ইনফিউশন পাম্পে, অথবা ব্লাড পাঠাবো শর্ট সিনাকথেন টেস্টের জন্য, আইভি ফ্লুইড এবং ইনজেকশন হাইড্রোকোর্টিসন শুরু করে দেবো, চেক ব্লাড সুগার, গিভ ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি স্টেট। এই 5টা যে আমরা ইন্টারভেনশন রেখেছি, 5টার আসলে কোনোটাই গুরুত্বহীন না। আপনারা সহজেই দেখতে পাচ্ছেন বিপি কম, পেশেন্ট প্রায় শকে আছে, নরএড্রিনালিন শুরু করে দেওয়ার একটা কোনো নরএড্রিনালিন শুরু করে দেওয়া যায়। এছাড়াও যেহেতু এডিসনস আমরা বুঝতেছি, এডিসন ট্রিটমেন্ট শুরু করার আগে আমরা শর্ট সিনাকথেন টেস্ট পাঠাতে পারি। এডিসন যেহেতু আমরা বুঝতে পেরেছি, আইভি ফ্লুইড এবং হাইড্রোকোর্টিসন দিতে পারি। এছাড়াও এডিসনস ডিজিজে হাইপোগ্লাইসেমিয়া হয়, সো আমরা খুব চট করে ব্লাড সুগারটা আসলে আগে দেখে নিতে পারি, কারণ হচ্ছে ব্লাড সুগার দেখার জন্য পাঠাতে পারি হাইপোগ্লাইসেমিয়ার জন্য এই ধরনের ফিচার হচ্ছে কিনা। এবং যেহেতু হাইপার ক্যালিমিয়া আছে, আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি। সবগুলোই মোটামুটি এফেক্টিভ, কিন্তু সাধারণত কোশ্চেনগুলো আসে সিঙ্গেল বেসড হিসেবে। সো হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন? অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন কোনটা সেটা দেখার জন্য আমরা এগুলো ডেভিডসন থেকে একটু দেখে নিব। আমরা তাহলে ডেভিডসনে চলে যাই। ডেভিডসনের যদি আপনাদের কাছে ডেভিডসন থাকে, আমার মনে হয় ডেভিডসনের পেজটা খুলে নিতে পারেন, তাহলে সুবিধা হয়। আপনারা সহজেই একটু যে ইম্পর্টেন্ট কিছু টপিক সেটা দাগিয়ে নিতে পারেন ডেভিডসন থেকে। এটা ডেভিডসনের পেজ নাম্বার হচ্ছে 679, 24 ডেভিডসনের 679 পেজ। 679 পেজে প্রথমেই যেহেতু আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড এডিসন ডিজিজ নিয়ে পড়ছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড নিয়ে আমরা একটু আলোচনা করে দিব। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এখানে ইম্পর্টেন্ট যে কিছু লাইন আমি দাগিয়ে রেখেছি, এছাড়াও আমি কিছু লাইন যেটা ইম্পর্টেন্ট না সেটা যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিব, সেক্ষেত্রে আপনারা দাগিয়ে নিতে পারেন যদি সম্ভব হয়। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা, এখানে দেখেন প্রথমে একটা কথা লিখেছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কম্প্রাইজ অফ সেপারেট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস উইদিন সিঙ্গেল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, মানে অ্যানাটমিক্যাল একটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ফাংশন একসাথে করতেছে। অ্যাড্রিনাল মেডুলা আছে, কর্টেক্সও আছে, কিন্তু অ্যাড্রিনাল মেডুলাতে দেখেন প্রথমে বলে দিয়েছি দিস ইজ অ্যান এক্সটেনশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তার মানে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। অ্যাড্রিনাল মেডুলার ফাংশন অবশ্যই আছে, কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্সটা হচ্ছে আমাদের মেইনলি হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল এক্সেসিভ পার্ট। সো এডিসন ডিজিজ এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আমরা মেইনলি আলোচনা করবো এখন অ্যাড্রিনাল কর্টেক্সটা নিয়ে। তো অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষেত্রে আমরা যদি দেখেন, আমি যেটা প্রথমেই বলে এসেছি যে হিস্টোলজিক্যালি উপরের লাইনটা দেখেন, লক্ষ্য করেন দ্য কর্টেক্স ডিভাইডেড 3টা জোনে ভাগ করা হচ্ছে। আমরা 3টা জোনের কথা বলেছি, কিন্তু ফাংশন করে 2টা ইউনিট হিসেবে, জোনা গ্লোমেরুলাস এবং জোনা ফেসিকুলাসটা এন্ড রেটিকুলাস একটা ইউনিট হিসেবে একসাথে কাজ করে। তো গ্লুকোকর্টিকয়েড সম্বন্ধে যদি আমরা পড়ি, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে প্রথমে, কর্টিসল হচ্ছে মেজর গ্লুকোকর্টিকয়েড। এখন এটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দেখেন কর্টিসল লেভেলটা কখন হাইয়েস্ট হয়। কর্টিসল লেভেলস আর হাইয়েস্ট ইন দ্য মর্নিং অন ওয়াকিং, যখন আমরা ঘুম থেকে উঠবো, এবং লোয়েস্ট থাকবে ইন দ্য মিডল অফ দ্য নাইট, নাইটের সময় সবচেয়ে কম থাকবে। তাই কর্টিসল রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা সবসময় গুরুত্ব দিতে হবে। এটা আমরা যখন এটার এডিসনস ডিজিজের যখন আমরা ট্রিটমেন্ট করবো তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো কর্টিসল একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কর্টিসল রাইজেস ড্রামাটিক্যালি ডিউরিং স্ট্রেস ইনক্লুডিং এনিএমএস, অথবা যদি অর্থাৎ
কোনো স্ট্রেসে যখন থাকেন, ইভেন সার্জারির আগে কর্টিসল রাইজ করতে পারে, যে কোনো ইলনেসের সময় কর্টিসল রাইজ করতে পারে। তাইলে ক্লিনিক্যালি ইম্পর্টেন্স অফ কর্টিসল ডেফিসিয়েন্সিটা তাহলে মোস্ট অবভিয়াস হয় এট দ্য টাইম অফ স্ট্রেস। ঠিক আছে, যখন স্ট্রেস হয় তখন আমরা মোস্ট অবভিয়াসলি এটা বুঝতে পারি। ওকে, তো কর্টিসল, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা অনেক সময়ই যে লিকোরাইজ অ্যাবিউজ এই জিনিসটা পড়ে থাকি। লিকোরাইজ অ্যাবিউজ অনেকটা মিনারেলোকর্টিকয়েড এক্সেসের একটা সিমটম নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু কেন সেটার আনসারটা এখানে দেওয়া আছে, এটা আমরা চট করে একটু দেখে নিই। এটা হচ্ছে আমরা যে বডিতে যেসব কর্টিসল আমাদের সিনথেসিস হয়, তারা কিন্তু মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি সেই মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যাক্টিভেট করে না, কারণ হচ্ছে আমাদের বডির বেশিরভাগ মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর একটা এনজাইম রয়েছে, যেটা হচ্ছে 11 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনাস টাইপ 2। এটা কর্টিসলকে ইনএক্টিভেট করে কর্টিসন করে রেখে দেয়, তার মানে মিনারেলোকর্টিকয়েড ফাংশনটা তখন সে এক্সার্ট করতে পারে না। কিন্তু কোনো কারণে যদি এই 11 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনাসটা ইনহিবিট হয়ে যায়, যেমন লিকুইডাইজ অথবা এদের কোনো মিউটেশন হয়, তখন কিন্তু এই কর্টিসলটাও মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি দেখায়। এই জন্য তখন সোডিয়াম রিটেনশন, হাইপার টেনশন এবং হাইপোক্যালেমিয়া লাইক ফিচার নিয়ে প্রেজেন্ট করে। সো হাইপোক্যালেমিয়ার একটা ইম্পর্টেন্ট কজ কিন্তু লিকুইডাইজ অ্যাবিউজ, যেটা আমরা অলওয়েজ পড়ে থাকি। ওকে, এখন আমরা মিনারেলোকর্টিকয়েডে আসি। মিনারেলোকর্টিকয়েডে আমি যে মেইন যে লাইনটা দাগিয়ে রেখেছি, আপনাদের একটু আগে বলেছিলাম, দ্য প্রিন্সিপাল স্টিমুলাস টু অ্যালডোস্টেরন সিক্রেশন ইজ এনজিওটেনসিন 2। দিস ক্যান বি এ সিঙ্গেল বেস্ট আনসার। অ্যালডোস্টেরন সিক্রেশনে আমাদের অনেকগুলো স্টিমুলাস আছে, আমরা একটু আগেই পড়ে এসেছি। নিচেও আরো লেখা আছে দেখেন, লো পারফিউশন প্রেশার ইন দ্য অ্যাফারেন্ট আর্টেরিওল, লো সোডিয়াম ফিল্ট্রেশন থ্রু দ্য সোডিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ম্যাকুলা ডেন্সা। যেহেতু অ্যালডোস্টেরনের কাজ সোডিয়াম কনজার্ভ করা, সো যদি আমাদের কিডনিতে সোডিয়াম কম পৌঁছায় ম্যাকুলা ডেন্সা পর্যন্ত, তাহলেই তো অ্যালডোস্টেরন অ্যাক্টিভেট হবে, এটা আমরা জানি। এবং সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তখন অ্যালডোস্টেরন অ্যাক্টিভেট হবে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যদি সিঙ্গেল বেস্ট হিসাবে কখনো পার্ট ওয়ান এই আনসারটা আসে যে অ্যালডোস্টেরন সিক্রেশনের প্রিন্সিপাল স্টিমুলাস কি, তাহলে আমাদের আনসার কিন্তু এনজিওটেনসিন 2 করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা রেনিন অ্যাক্টিভিটিটা আমাদের হাইপোভলিউমিয়াতে বেড়ে যায়, রেনাল আর্টারি স্টেনোসিস বেড়ে যায় আমরা জানি, কিন্তু রেনিন অ্যাক্টিভিটি ডাবলড হয়ে যায় যখন আমরা স্ট্যান্ডিং আপ ফ্রম দ্য রিকাম্বেন্ট পজিশন, অর্থাৎ শুয়ে থাকার চেয়ে হঠাৎ করে আপনি উঠে দাঁড়ালেন, রেনিন তখন ডাবল হয়ে যাবে। এই জন্য রেনিন এবং এলডোস্টেরন যখন আমরা ল্যাবে পরীক্ষা করতে পাঠাবো, তখন যে ব্লাডটা নিতে হয় সেটা সবসময় সুপাইন পজিশনে ব্লাড নিতে হবে। ক্যাটাকোলামাইন নিয়ে আমরা এখানে খুব বেশি আলোচনা করবো না, যেহেতু বলেছি যে ইম্পর্টেন্ট এখানে মেইনলি আমাদের এলডোস্টেরন এবং কর্টিসল। অ্যাড্রিনাল এন্ড্রোজেনকেও আমি যেটা বললাম শুধুমাত্র ফিমেলে গুরুত্বপূর্ণ, মেলের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ না। ওকে, তাহলে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড সম্পর্কে মোটামুটি জেনে নিলাম একটা বেসিক। এই পিকচারটা সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি, ফাংশন এবং রেগুলেশন। তাহলে এটার বাদ দিয়ে আমরা আজকে মেইন টপিকে ঢুকে যাই, সেটা হচ্ছে এলডোস্টেরন। কোশ্চেন ডিজিজ সম্বন্ধে এখন বলবো না, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন ডিজিজ নিয়ে আলোচনা করব। তো মেইনলি হচ্ছে এডিসনস ডিজিজ, ওয়ান টাইপ অফ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, আমরা প্রথমে বলে নিয়েছি। তো অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির কজে প্রাইমারি এবং সেকেন্ডারি কোনটা কিভাবে আলাদা করবো এটাও প্রথমে বলে নিয়েছি, যে প্রাইমারিতে এসিটিএইচ বেশি থাকবে এবং সেকেন্ডারিতে কম থাকবে। কিন্তু সবচেয়ে মেইন কথা হচ্ছে এখানে সেকেন্ডারি কজ অফ অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি গুলো হচ্ছে মোর কমন। ঠিক আছে, সেকেন্ডারি কজ কেন? কারণ হচ্ছে আমরা খুব খুব বিভিন্ন কন্ডিশনে গ্লুকোকর্টিকয়েড ইউজ করি। এই গ্লুকোকর্টিকয়েডটা যখন আমরা খুব উইথড্র করে ফেলি সাডেনলি, তখন আমাদের এই এক্সেসটা সাপ্রেস হয়ে যায়, এজন্য এসিটিএইচ সিক্রেশন কমে যায়, এক্ষেত্রে একটা অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি দেখা দেয়। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এছাড়াও যদি আমাদের হাইপোথ্যালামিক পিটুইটারিটিস মানে উপর থেকে পিটুইটারিতে যদি কোনো প্রবলেম হয়, যেমন কমনলি একটা কমন না কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে শিয়ান সিনড্রোম, লাইক কোনো সিজারিয়ান সেকশন বা কোনো অপারেশন করে সিভিয়ার ব্লাড লস যদি হয়, পিটুইটারিতে ব্লাড সাপ্লাই কমে যায়, শিয়ান সিনড্রোম ডেভেলপ করে, তখন হাইপোপিটুইটারিজম ডেভেলপ করবে এবং একই সাথে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে। ওইসব ফিচার নিয়ে পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। তো দিস টু আর মোস্ট কমন সেকেন্ডারি কজেস। প্রাইমারি কজের মধ্যে হচ্ছে আমাদের মেইন আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা চলে আসবে, সেটা হচ্ছে এডিসন ডিজিজ। এডিসন ডিজিজের দেখেন কমন কজ হিসাবে ডেভিডসনের প্রথমেই দেওয়া আছে অটোইমিউন। ওয়ার্ল্ড ওয়াইড দ্য কমনেস্ট কজ অফ এডিসন ডিজিজ ইজ অটোইমিউন ডিজিজ। ওকে, বাট বাংলাদেশের ক্ষেত্রে সেটা না। বাংলাদেশে আমাদের মোস্ট কমন কজ ইন বাংলাদেশ যদি কখনো কোশ্চেনে আসে বা বাংলাদেশ পার্সপেক্টিভে যদি কোনো কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমাদের মোস্ট কমন কজ বলতে হবে টিবি কে। অটোইমিউন ডিজিজ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশে মোস্ট কমন কজ হচ্ছে টিউবারকুলোসিস। এছাড়াও আরো কিছু কজ রয়েছে, আপনারা দেখতে পারেন কিছু সিনড্রোম রয়েছে, পলিএন্ডোক্রাইন সিনড্রোম, এটা এপিএস টাইপ 1 টাইপ 2 রয়েছে, এইচআইভি, এইডস, মেটাস্টেটিক কার্সিনোমা, বাইলেটারাল যদি অ্যাডেনোটমি করে ফেলে, লিম্ফোমা,
এছাড়াও যদি কোনো মেনিঙ্গোকক্কাল সেপসিসের পরে অনেক সময় অ্যাড্রেনাল হেমোরেজ ডেভেলপ করে, এটাকে আমরা বলি ওয়াটার হাউস ফ্রিডরিকম্যান সিনড্রোম, ফ্রিডরিকসন সিনড্রোম। দিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ এডিসন ডিজিজ। এছাড়াও কিছু স্টোরেজ ডিসঅর্ডার আছে, অ্যামাইলোইডোসিস এবং হেমোক্রোমাটোসিস। আরেকটা জিনিস হতে পারে যেটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বায়োসিনথেটিক এনজাইম ডিফেক্ট, যেটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, অর্থাৎ কর্টিকোস্টেরয়েডগুলো তৈরি হতে পারছে না। আর হচ্ছে কিছু ড্রাগ যেটা আমাদের কর্টিসল প্রোডাকশনটাকে ইনহিবিট করে। দেখেন, এই ড্রাগগুলো যেহেতু কর্টিসল প্রোডাকশনকে ইনহিবিট করে, তাহলে খুব সহজেই বলে দিচ্ছি এই ড্রাগগুলো হচ্ছে ওয়ান অফ দ্য সাম ড্রাগস ফর কুশিংস ডিজিজ। ওকে, কুশিংস ডিজিজ বা কুশিং সিনড্রোমে এই ড্রাগগুলো ব্যবহার করা যেতে পারে, যেহেতু কর্টিসলকে ইনহিবিট করছে। সো এই ড্রাগগুলো তাহলে ইম্পর্টেন্ট। মেটাইরাপন, কিটোকোনাজোল, ইটোমিডেট, এমকেই। যদি কোনো সিগনেস দিয়ে মনে রাখতে চান, এমকে ইলেকট্রনিক্স দিয়ে আমি সবসময় মনে রাখতাম, যেহেতু এই ড্রাগগুলো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা কুশিং সিনড্রোমের, কুশিংস ডিজিজের ট্রিটমেন্ট সম্বন্ধে, কুশিং সিনড্রোমের ট্রিটমেন্ট সম্পর্কেও ট্রিটমেন্ট যখন পড়বো তখন দেখবো এই ড্রাগগুলো ইউজ করা হচ্ছে। ওকে, এবার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিটা আমরা দেখি ইম্পর্টেন্ট কি কি এখানে জিনিস রয়েছে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে প্রথমেই বলা হচ্ছে এখানে ইনএডিকুয়েট সিক্রেশন হবে বোথ কর্টিসল এবং এলডোস্টেরন, দুটোই কিন্তু ইনএডিকুয়েট সিক্রেশন হচ্ছে, শুধু এলডোস্টেরন কিংবা শুধু কর্টিসল নয়, দুটোই। তাহলে কখন আমরা সাসপেক্ট করব যে এটা একটা এডিসনস ডিজিজ বা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি? যখন আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে আনএক্সপ্লেইনড ফেটিগ নিয়ে, হাইপোনেট্রিমিয়া নিয়ে এবং হাইপোটেনশন নিয়ে, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এটা একটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তো ইন প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে দেখেন ওয়েট লস হচ্ছে ইউনিফর্ম ইন দ্য প্রেজেন্টিং ফিচার। ওয়েট লস একটা প্রেজেন্টিং ফিচার, ওয়েট লস নিয়ে মেনলি প্রেজেন্ট করবে। এছাড়া আপনি যখন ইলেকট্রয়েড দেখবেন তখন দেখবেন হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া এগুলো থাকবে, যেটা আমরা একটু আগে ডিসকাস করে এসেছি। সো সিভিয়ার হাইপোটেনশন, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া অ্যান্ড ইন সাম ইনস্টেন্সেস হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারক্যালসিমিয়া। হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া কেন হয় আমরা ডিসকাস করেছি। হাইপারক্যালসিমিয়া কেন হয় এটা নিয়ে আসলে কিছু মতভেদ রয়েছে। মেইনলি বলা হচ্ছে যে কিডনির ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না এইসব ক্ষেত্রে, সো কিডনি ঠিক মতো ক্যালসিয়াম সিক্রেট করতে পারে না, এই জন্য ক্যালসিয়াম বডিতে বেড়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ হাইপারক্যালসিমিয়া। তাহলে আরো কি কি এখানে সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে? এর মধ্যে রয়েছে মাসল ক্র্যাম্প, নোজিয়া, ভমিটিং, ডায়রিয়া এবং আনএক্সপ্লেইনড ফিভার, এগুলোও থাকতে পারে। তো এই ক্রাইসিসগুলো আমি একটু আগেও বলে এসেছি যে প্রেসিপিটেট করতে পারে ইন্টারকারেন্ট ডিজিজের মধ্যে, যেমন সার্জারি অথবা ইনফেকশনের সাথে। এখানে লাস্ট লাইনটা গুরুত্বপূর্ণ, ভিটিলিগো অকার্স ইন 10 to 20% অফ দ্য পেশেন্টস উইথ অটোইমিউন এডিসন ডিজিজ। যেহেতু এডিসন ডিজিজটা একটা অটোইমিউন ডিজিজ, আপনি যখনই ক্লিনিক্যাল কোনো সিনারিও দিবে দেখবেন এর সাথে অন্য কোনো অটোইমিউন ডিজিজের একটা অ্যাসোসিয়েশন দেওয়া আছে। অর্থাৎ বলা হয়ে থাকতে পারে পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ছিল, অথবা পেশেন্টের কোনো থাইরয়েড ডিজিজ ছিল, লাইক গ্রেভস ডিজিজ ছিল, অথবা কোনো সিলিয়াক ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া অথবা রিওমেটিক কোনো ডিজিজ, এগুলো দিয়ে ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন দিয়ে দিতে পারে। তাহলে সবসময় খেয়াল রাখবেন যখনই একটা অটোইমিউন ডিজিজ আসছে কোনো কোশ্চেনে বা ক্লিনিক্যাল সিনারিওতে, সবসময় অন্য কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, এবার আমরা ইনভেস্টিগেশনে চলে আসি। ইনভেস্টিগেশনের প্রথম লাইনেই আমরা যে ক্লিনিক্যাল কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি সেটা আনসার হয়ে গেছে। দেখেন, প্রথমে বলে দিয়েছি ট্রিটমেন্ট শুড নট বি ডিলে টু ওয়েট ফর রেজাল্টস ইন পেশেন্টস উইথ সাসপেক্টেড অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস। অর্থাৎ কোনো পেশেন্ট যদি অ্যাড্রেনাল ক্রাইসিস নিয়ে আসে, তার যদি কোনো সার্কুলেটরি কম্প্রোমাইজ থাকে, অর্থাৎ পেশেন্ট শকে থাকে, অ্যাডিসোনিয়ান্স ক্রাইসিসে থাকে, আপনি প্রথমেই তা ট্রিট করে ফেলবেন। আপনি চাইলে একটা র্যান্ডম ব্লাড স্যাম্পল রেখে দিতে পারেন, পরবর্তীতে সেটা আমরা সেরাম কর্টিসল অথবা সার্টেন কর্টিসল লেভেল করার জন্য পাঠাতে পারি। ইভেন আপনি গ্লুকোজও দেখে নিতে পারেন। কিন্তু প্রথমেই যদি আপনি পেশেন্টের অন্য সব কিছু মিলে যায়, আমার যে ক্লিনিক্যাল সিনিয়র যেটা ছিল ইলেকট্রোলাইট সহ আমরা সবকিছু যখন এডিসন ডিজিজের দিকে সাসপেক্ট করবে, আপনি প্রথমেই সেটা ট্রিট করে ফেলবেন। ট্রিট করবেন কিভাবে? অবশ্যই যেহেতু বিপি কমে যাচ্ছে, আপনি ইন্ট্রাভেনাস একটা স্যালাইন দিবেন, ইনফিউশন দিবেন এবং একই সাথে আপনি আইভি হাইড্রোকোর্টিসন দিয়ে দিবেন। এটা আমরা একটু পরে ডিসকাস করবো, কিন্তু মেইন কথা হচ্ছে কখনোই ট্রিটমেন্ট ডিলে করা যাবে না ফর দ্য ডায়াগনোসিস। যদি এখানে একটা কথা বলা হচ্ছে, যদি পেশেন্টের সার্কুলেটরি কম্প্রোমাইজ না থাকে, পেশেন্ট অ্যালাউ করে আপনাকে যে পেশেন্ট অতটা খারাপ অবস্থায় নাই, সেই ক্ষেত্রে আপনি শর্ট সিনাকথেন টেস্টটা করতে পারেন এডিসন ডিজিজ শিওর হওয়ার জন্য, কিন্তু সার্কুলেটরি কম্প্রোমাইজ থাকলে কোনোভাবেই সেটা করা যাবে না। প্রথমে ট্রিটমেন্ট, তারপরে আপনি ডায়াগনোসিস করবেন। এখানে এডিসন ডিজিজের ফিচার সম্বন্ধে একটা বক্স আছে। এই বক্সটা আমরা খুব সহজ, এটা এটা এমনিতে দেখতে খুব বিঘ্নট একটা বক্স মনে হয়, কিন্তু বক্সটা আসলে খুবই সহজ, সেটা আমরা খুব সহজেই বুঝিয়ে দিই। সেটা হচ্ছে দেখেন, ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফিচার্স অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, যেটা এটার মধ্যে আমাদের মেইনলি এডিসন ডিজিজটাই আমাদের লাগবে। শুধু এডিসন ডিজিজটা আপনি খেয়াল করেন,
এখানে যে উপরে যে প্যাটার্নগুলো রয়েছে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি মিনারেল কর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি দুটাই হবে এডিসন ডিজিজে। যেহেতু এটা প্রাইমারি সেহেতু আপনি বুঝতেই পারছেন এসিটিএস এক্সেস হবে এবং অ্যাড্রেনাল এন্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হবে। এডিসন ডিজিজ মেইনলি সব কিছুই কমিয়ে দিচ্ছে, পুরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সব ফাংশন কমে যাচ্ছে। তো আপনি দেখতে পারেন এখানে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি ফিচারগুলো নিয়ে প্রেজেন্ট করবে। এটা মনে যদি না রাখতে পারেন আপনি জাস্ট মিলায় পড়বেন কুশিং ডিজিজ যেগুলো আছে ঠিক তার বিপরীতগুলো। সো ওয়েট লস হবে, ম্যালাইজ, উইকনেস, নোজিয়া, ভমিটিং, ডায়রিয়া, শক, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালসেমিয়া এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। মিনারেল কর্টিকয়েড ইনসাফিসিয়েন্সিতে সেম হাইপোটেনশন, শক, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর এসিটিএস এক্সেস যখন হবে, এসিটিএসটা আমাদের দেহের মেলানোকোটিন 1 রিসেপ্টর আছে এটার উপর কাজ করে। তো কাজ করে সে পিগমেন্টেশন করে কিছু সান এক্সপোজড এরিয়াতে, যেমন প্রেশার এরিয়া, এলবো, নি, পামার ক্রিজ, নাকেল, কনজাংটিভা, রিসেন্ট স্কার এগুলো কিন্তু এডিসন ডিজিজের একটা ওয়ান অফ দ্য ভেরি গুড সাইন টু লুক আউট ফর। এডিসন ডিজিজ সাসপেক্ট করলে তার পামার ক্রিজগুলো চেক করতে হয়, ইভেন মিউকাস মেমব্রেন চেক করতে হয় কোথাও ব্ল্যাকেনিং আছে কিনা। এটার একটা পিকচার আমি ক্লাসের শেষে দেখাবো। অ্যাড্রেনাল ইনজুজেন ইনসাফিসিয়েন্ট যেটা বলেছি খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু ডিক্রিজ বডি হেয়ার এবং লস অফ লিবিডো থাকতে পারে ফিমেলে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশনই হচ্ছে আমাদের অ্যাসিটেজ স্টিমুলেশন টেস্ট বা শর্ট সিনাকথিন টেস্ট। সো এডিসন ডিজিজের যদি কোনো ক্লিনিক্যাল সিনারিও আসে অথবা এডিসন ডিজিজের যদি কনফার্মেটরি ডায়াগনোসিস আছে, উইদাউট এ ডাউট শর্ট সিনাকথিন টেস্ট আপনারা আনসার করে দেবেন। শর্ট সিনাকথিন টেস্টটা কিভাবে করা হয় সেটা নিয়ে অল্প করে বলে দিই। সেটা হচ্ছে একটা যে কোনো টাইমে দিনে আপনি পেশেন্টকে 250 মাইক্রোগ্রাম এসিটিএইচ বা সিনাকথেন পুশ করবেন তার শরীরে। সেই ক্ষেত্রে একটা বেসলাইন এসিটিএইচ দেখে নেবেন, যেহেতু আপনি ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এর 0 এবং 30 মিনিট পর আপনি প্লাজমা কর্টিসলটা দেখবেন। তার মানে যেহেতু একটা এসিটিএইচ আমরা শরীরে প্রবেশ করাচ্ছি বাইরে থেকে, তার মানে অবশ্যই যদি আমাদের বডিতে কোনো এডিসন্স ক্রাইসিস না থাকে বা এডিসন্স ডিজিজ না থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো হাইপোফাংশন না থাকে, তাহলে তো অবশ্যই প্লাজমা কর্টিসল রাইজ করার কথা। দেখেন নর্মাল সাবজেক্টে এই ভ্যালুটা মনে রাখার চেষ্টা করে। নর্মাল সাবজেক্টে প্লাজমা কর্টিসলটা 430 ন্যানোমিল পার লিটারের যদি বেশি হবে যদি আপনি এসিটিএইচটা পুশ করেন তার শরীরে। কিন্তু এসিটিএইচ পুশ করার পরেও যদি প্লাজমা কর্টিসল সেই পর্যন্ত রাইজ না করে, অর্থাৎ প্লাজমা কর্টিসল এর কমে থাকে, সেক্ষেত্রে আপনার সাসপেক্ট করতে হবে দিস ইজ কেস অফ এডিসন ডিজিজ। তাহলে এডিসন ডিজিজ এর জন্য আমরা অ্যাসেসমেন্ট অফ গ্লুকোকর্টিকয়েড এটার মাধ্যমে করে ফেললাম এই শর্ট সিনাকথেন টেস্টের মাধ্যমে। এছাড়াও এটার আরো কিছু নাম রয়েছে, এই নামগুলো একটু দেখে নেবেন যেহেতু নাম বদলে আসতে পারে। এটা হচ্ছে শর্ট এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট অথবা দ্য টেট্রাকোসেট্রিন টেস্ট এবং শর্ট সিনাকথেন টেস্ট। cortisol level fail to increase in response to exogenous SSTH, যেটা আমরা বললাম অলরেডি। আর অ্যাসেসমেন্ট অফ মিনারেলোকর্টিকয়েড কিভাবে করবেন? ইউজুয়ালি আপনি প্লাজমা রেনিন এবং এন্ডোস্টেরন মেজার করতে পারেন, যেটা বললাম প্লাজমা মেরিন এবং এন্ডোস্টেরন মেজার করলে অবশ্যই সুপাইন পজিশনে ব্লাডটা পাঠাবেন। আর মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি যখন হবে প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি হবে হাই। ওকে, অ্যাসেসমেন্ট অফ অ্যাড্রিনাল এন্ড্রোজেন নট সো ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছি মেলের ক্ষেত্রে টেস্টিস হচ্ছে আমাদের প্রিন্সিপাল এন্ড্রোজেন সিক্রেটিং গ্ল্যান্ড, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, তাও এটা এডিসন ডিজিজে খুব গুরুত্ব দিয়ে করা হয় না। এখন আদার কিছু টেস্টে আছে, যদি আপনি সাসপেক্ট করে ফেলতেছেন যে এটা সেকেন্ডারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি না, অর্থাৎ প্রাইমারি অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ এডিসন ডিজিজ, সেটাকে প্রমাণ করার জন্য আপনি কিছু অ্যান্টিবডি করতে পারেন, যেটা একটা অটোইমিউন ডিজিজ। সো অ্যাড্রিনাল অ্যান্টিবডি টু 21 হাইড্রোক্সিলেজ এটা অনেক ক্ষেত্রে পজিটিভ হয় এডিসন ডিজিজের ক্ষেত্রে। আর এই অ্যান্টিবডিটা যদি নেগেটিভ হয়, তাহলে যেহেতু আমরা বলেছি যে টিবি ইজ ওয়ান অফ দ্য কমন কজেস ইন বাংলাদেশ, সো টিবিতে আপনারা এক্স রে এবং আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখতে পারেন টিবি অ্যাড্রেনাল ক্যালসিফিকেশন করে ফেলেছে কিনা। এক্স রেতে খুব সহজেই সেটা বোঝা যায়, পুরো সাদা রেডিও ওপেক একটা স্ট্রাকচার থাকবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা দেখা যাবে সে অ্যাড্রেনাল ক্যালসিফিকেশন হয়ে গেছে। আর সেটা সেই ক্ষেত্রে পেশেন্টের আগের কোনো টিবি হিস্ট্রি আছে কিনা সেটা অবশ্যই এক্সক্লুড করে নিতে হবে। আর অ্যান্টিবডি টেস্ট যদি নেগেটিভ হয়, ইমেজিং অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডও আপনি করতে পারেন, সিটি অথবা এমআরআই করে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অন্য কোনো হাইপোফাংশন আছে কিনা সেটা আপনারা অ্যাসেস করতে পারবেন। এছাড়াও এইচআইভি টেস্ট করে নিতে পারেন, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য কজ অফ এডিসন ডিজিজ, আমরা কজের মধ্যে অলরেডি পড়েছি। এরপরে আমি যেটা বলেছিলাম অটোইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন খুঁজতে হবে, এটা আগেই বলে ফেলেছি। সো মোটামুটি এডিসন ডিজিজের আমাদের যে অ্যাসেসমেন্ট অর্থাৎ ইনভেস্টিগেশন শেষ। এখন ম্যানেজমেন্ট। এডিসন ডিজিজের ম্যানেজমেন্ট খুব কঠিন কিছু না, খুবই সহজ, যেটা আমরা অলরেডি বলেছি। যদি ম্যানেজমেন্ট অফ এড্রিনাল ক্রাইসিস নিয়ে আসি, তাহলে আপনি প্রথমে আইভি স্যালাইন দিয়ে দিবেন, হাইপোনেট্রিমিয়া নিয়ে আসবে, সেটা কানেকশন করতে হবে, কিন্তু রেপিড কারেকশন করা যাবে না, সেটা হাইপোনেট্রিমিয়াতে আমরা ডিটেলস করি। আপনি ফ্লুইডোকর্টিসন ইউজুয়ালি দিতে হয় না, মেইনলি কোনটা দিতে হবে? মেইনলি দিতে হবে গ্লুকোকর্টিকয়েড। সো আইভি আপনি হাইড্রোকর্টিসন
যেটা আমাদের দেশে কক্সন নামে পাওয়া যায়, আপনি 100 মিলিগ্রাম স্টেট দিয়ে দিতে পারেন, তারপর 100 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি ফার্স্ট যেটা 12 to 24 আওয়ার্স আপনি এভাবে রিপ্লেস করতে পারেন। তারপরে পায়োনিটার হাইড্রোকোর্টিসন 50 to 100 মিলিগ্রাম আইএম 4 টাইমস দিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট ওরাল থেরাপি নেওয়ার জন্য প্রিপেয়ার না হবে। যখন পেশেন্ট ওরাল থেরাপি নিতে পারবে, অর্থাৎ সে অ্যাকিউট ক্রাইসিসটা শেষ করে ফেলেছে, তখন আপনি ওরাল রিপ্লেসমেন্ট দিতে পারবেন। আর আদার কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি যেটা আমরা বলেছি, অ্যাকিউট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, সো আইভি 10% গ্লুকোজ দিতে পারেন। হাইপার ক্যালিমিয়া নিয়ে যেহেতু প্রেজেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা হাইপার ক্যালিমিয়াটা যে ভলিউম রিপ্লেসমেন্টটা দিব, নর্মাল সাইড দিব, সেটা দিয়ে কারেক্ট হয়ে যাওয়ার কথা। যদি কারেক্ট না হয়, সেক্ষেত্রে আমরা হাইপার ক্যালিমিয়ার আদার মেজার্সগুলো নেব। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ট্রিট আন্ডারলাইন যদি কোনো কজ থাকে, যেহেতু আমরা বলেছি যে রিসেন্ট ডিজিজ সাধারণত অ্যাকিউট কোনো কন্ডিশন, ইনফেকশন, স্ট্রেস এগুলোতে প্রিসিপিটেট করে, সেই কন্ডিশনগুলো ফাইন্ড আউট করে আপনাকে এগুলো ট্রিট করতে হবে। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলোই এডিসন ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিস নিয়ে আসলে এটার ম্যানেজমেন্ট এটাই। আর যদি ক্রাইসিসে না থাকে, অর্থাৎ পেশেন্টকে আপনি সহজেই আপনি ক্রনিক অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি নিয়ে আসছে, আপনি আস্তে আস্তে রিপ্লেসমেন্ট শুরু করবেন, সেই ক্ষেত্রে গ্লুকোটিক রিপ্লেসমেন্ট দিবেন। সেটা হচ্ছে ওরাল হাইড্রোকোর্টিসন দিয়ে আমরা শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নর্মাল যে রিদমে কর্টিসলটা সিক্রেট হয়, অর্থাৎ মর্নিংয়ে অনেক বেশি সিক্রেট হবে। সেক্ষেত্রে আমরা দেখেন মর্নিংয়ে ডোজটা বাড়িয়ে দিতে হবে। মর্নিংয়ে 15 to 20 মিলিগ্রাম যদি আপনি ডেইলি ডোজ দেন, মর্নিংয়ে 10 মিলিগ্রাম দিবেন, 5 মিলিগ্রাম দিবেন অ্যাট অ্যারাউন্ড 15 দুপুর 3টায়। সো নর্মাল যেই, যদি আমরা নর্মালি ফিজিওলজিক্যাল রিপ্লেসমেন্ট করে থাকি, সেটা আসলে কোশিনিয়ার সাইড এফেক্ট নিয়ে আসে না, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, অনেকদিন ধরেই আমরা রিপ্লেসমেন্ট দিতে পারবো। এছাড়া মিনারেলোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট খুব বেশি দরকার পড়ে না, ইউজুয়ালি গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্টই এনাফ। যদি দরকার হয় সেই ক্ষেত্রে এডিসন ডিজিজে, সেক্ষেত্রে আমরা ফ্লুইডোকর্টিসন শুরু করব। আর সেটার যদি ফ্লুইডোকর্টিসন শুরু করি, তাহলে আমাদের কিছু জিনিস মনিটর করতে হবে, যেমন ব্লাড প্রেশার, প্লাজমা ইলেকট্রোলাইট অ্যান্ড প্লাজমা রেনিন। এন্ড্রোজেন রিপ্লেসমেন্ট আমি বলেছি সাধারণত করতে হয় না, কিন্তু ওমেনের ক্ষেত্রে যদি আমাদের সিমটোমেটিক নিয়ে প্রেজেন্ট করে, সিমটম নিয়ে প্রেজেন্ট করে, এবং যদি তার ডেভেলপমেন্ট ঠিক মতো না হয় এবং লিবিডো কম থাকে, সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্ট কম হয়, আদার সিমটমস থাকে, সেক্ষেত্রে এন্ড্রোজেন রিপ্লেসমেন্ট দেওয়া যেতে পারে। মোটামুটি এটাই এডিসন ডিজিজ। এডিসন ডিজিজ কিন্তু খুব বড় কিছু না, ছোট একটি টপিক। এতটুকু দাগিয়ে নিয়ে যদি আপনারা পড়ে ফেলতে পারেন, মোটামুটি এডিসন ডিজিজ নিয়ে বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড রিলেটেড অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপোফাংশন নিয়ে যদি কোনো কিছু আসে, সেটা আপনারা এখান থেকে আনসার করে ফেলতে পারেন। তাহলে আমি একটু লাস্ট শেষ করার আগে আমার লাস্ট স্লাইডে একটু ফিরে যাই। সেটা হচ্ছে আমি এখানে যে কোশ্চেনটা আনসার দেখিয়েছিলাম, তার মানে মোটামুটি আমরা বুঝতে পারছি যে যদি এটা একটা এডিসোনিয়াল ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করেছে, অ্যাকিউট কন্ডিশন, আপনি প্রথমে ট্রিট করে ফেলবেন। আইভি ফ্লুইড এবং ইনজেকশন হাইড্রোকোর্টিসন, আইভি স্টেট দিয়ে আপনি ট্রিট করবেন। সিনাকটেন টেস্টের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। তো দিস ইজ দ্য আনসার ফর দ্য কোশ্চেন। অ্যান্ড লাস্টে হচ্ছে আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা এডিসন ডিজিজের একটা পেশেন্ট। সে হচ্ছে, আমি যেটা বলেছিলাম, এডিসন ডিজিজে যেহেতু আমাদের এলডোস্টেরন এবং কর্টিসল এগুলো কমে যাচ্ছে, সো উপর থেকে এসিটিএস রিলিজ বেশি হচ্ছে। এখন এসিটিএস এর স্কিনের মিনারোকর্টিন রিসেপ্টরের উপর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে, সে সেটাকে অ্যাক্টিভেট করে স্কিনে ব্ল্যাকেনিং করে বিভিন্ন সান এক্সপোজড এরিয়া এবং আদার কিছু এরিয়াতে। যেমন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন এই পেশেন্টের কিছু ব্ল্যাকেনিং রয়েছে। এবং আপনি যদি এই পেশেন্টের হাতটা খেয়াল করেন, দেখেন হাতে তার নর্মাল পেশেন্টের একটা হাত এবং তার হাত খেয়াল করেন যে পামার ক্রিজগুলো, এগুলো কিন্তু ব্ল্যাকেনিং হয়ে গেছে, ঠিক আছে। এই একই পেশেন্টের হাইড্রোকর্টিসন বা কর্টিকোস্টেরয়েড রিপ্লেসমেন্টের পরে, ইমপ্রুভ করার পরে তার এই ব্ল্যাকেনিং গুলো চলে গিয়েছে, এটাই লাস্ট ছবিটাতে দেখানো হয়েছে। তো দিস ইজ এ টিপিক্যাল কেস অফ এডিসন ডিজিজ। এডিসন ডিজিজ যদি ক্লিনিক্যাল কোনো কেস থাকে, তাহলে মোটামুটি তার, যেটা আমি বললাম, তাকে মোটামুটি এই সব ফিচারগুলো দেখতে হয়। ইভেন তার মিউকাস মেমব্রেন এবং তার মুখের ভিতরেও আপনি দেখবেন কোথাও কোনো অ্যাবডোমিনাল ব্ল্যাকেনিং অথবা পিগমেন্টেশন আছে কিনা। মোটামুটি এই এডিশনাল ডিজিজ নিয়ে শেষ করে দিয়ে আমি আরেকটা কোশ্চেন করতে চাই। আপনারা যদি কেউ এটার আনসার জানেন, আনসারটা করতে পারেন, অথবা যদি আনসার না জানেন, আমরা ইনশাল্লাহ কোশ্চেন ডিজিজ যদি আমি কখনো ডিসকাস করি, তাহলে সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এডিসন ডিজিজে এই ব্ল্যাকেনিং গুলো হচ্ছে কারণ এসিটিএস বেশি বেশি অ্যাক্টিভেট হচ্ছে। কিন্তু যদি আমরা চিন্তা করি যে কুশিংস ডিজিজ, কুশিং ডিজিজে কি কখনো এরকম পিগমেন্টেশন হতে পারে? এমন কোনো কন্ডিশন কি রয়েছে যে কুশিংস ডিজিজে এরকম পিগমেন্টেশন নিয়ে প্রেজেন্ট করবে? অর্থাৎ কুশিং ডিজিজ তো নর্মালি অনেক বেশি কর্টিসল সিক্রেট হচ্ছে, এসিটিএসটা সাপ্রেস থাকার কথা। কখনো কি কুশিংস ডিজিজে, আমি কিন্তু কুশিংস ডিজিজ বলছি, নট সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। সো কখনো কি কুশিংস ডিজিজে এরকম পিগমেন্টেশন বা ব্ল্যাকেনিং ডেভেলপ করতে পারে কিনা? কেউ যদি এটার আনসার জানেন, তাহলে আপনারা কমেন্ট বক্সে এটা লিখে জানাতে পারেন আমাদেরকে।
অথবা যদি আমি পরবর্তী ক্লাসে কোসিন ডিজিজ নিয়ে আলোচনা করি, কোসিন ডিজিজে আমি এটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাস করবো, আনসার বলে দেবো। থ্যাংক ইউ সবাইকে আজকের এই লাইভ দেখার জন্য, যারাই আমাদের সাথে ছিলেন। আমি এডিসন ডিজিজের গুরুত্বপূর্ণ কিছু টপিক, যেটা এফসিপিএস পার্ট 1 অথবা এমআরসিপিতেও ইভেন আসতে পারে, সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করেছি। এবং যদি কারো কিছুটা উপকার হয়ে থাকে তাহলে এটা সার্থক। এছাড়াও মেট্রিক্স পয়েন্টে আপনারা জানেন যে এফসিপিএস এফসিপিএস এর রেগুলার ব্যাচ চলছে, অনলাইন ব্যাচ চলছে, এবং সামনে অফলাইন ব্যাচ শুরু করার কথা রয়েছে। তো এফসিপিএস পার্ট 1 দেওয়ার জন্য কেউ যদি আপনি খুব অনায়াসে মেট্রিক্স পয়েন্টকে পছন্দ করতে পারেন। এছাড়াও সামনে ইনশাল্লাহ আমরা যেহেতু আমরা প্রথমে বলেছি যে এফসিপিএস এবং এমআরসিপি পড়াগুলো কিন্তু অনেক কাছাকাছি। এফসিপিএস এর পড়াটা ডেভিডসন ভালো করে পড়ে নিলে তারপর কিছু ছোটখাটো টেকটিক্স কাজে লাগিয়ে যদি আপনি কিছু কোশ্চেন সলভ করা শুরু করেন, সেটাও এমআরসিপির প্রিপারেশনের জন্য কিন্তু এনাফ। এমআরসিপির প্রিপারেশনের জন্য আলাদা করে তখন আপনার কোনো বই পড়তে হবে না, শুধুমাত্র ডেভিডসনকে মেইন টেক্সট বুক হিসেবে ইউজ করে কিছু কোশ্চেন ব্যাংক সলভ করে আপনি এমআরসিপি প্রিপারেশন নিতে পারেন। মানে মেডিসিন ফ্যাকাল্টির যত পরীক্ষা, এমডি, এফসিপিএস, ডিপ্লোমা, সবকিছুই কিন্তু ডেভিডসন ডিপেন্ডেন্ট মোটামুটি। তো সেই ক্ষেত্রে এই কোরিলেট করে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের এই ক্লাসগুলোতে এবং মেট্রিক্স একাডেমির ক্লাসগুলোতে চেষ্টা করব কোরিলেট করা এই টেকটিক্সগুলো আপনাদেরকে শেখানোর, যেন আপনারা একটা টপিক যখন ডেভিডসন থেকে পড়েন সেই টপিকটা পুরোপুরি রেডি করে রাখতে পারেন। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে আজকের লাইভ দেখার জন্য। এখানে শেষ করছি। থ্যাংক ইউ।